বাংলার বিশিষ্ট মানুষদের নিয়ে বাংলার এজেন্ডা আজকে শুরু করছি। রাজ্যে প্রথম দফার নির্বাচন কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে। দ্বিতীয় দফার নির্বাচন থেকে কয়েকদিন দূরে দাঁড়িয়ে রয়েছে আমরা, আর কয়েকটা দিন পরেই দ্বিতীয় দফার নির্বাচন। ঠিক তার আগে দাঁড়িয়ে আমরা বিশিষ্ট জনেদের সঙ্গে কথা বলে বুঝে নেওয়ার চেষ্টা করছি এইবার যখন তারা লোকসভা নির্বাচনের আগে তাদের এই মত প্রকাশের যে অধিকার সেটিকে যখন তারা আসলে ভোট বাক্সে ডালবেন বা ইভিএম এ আঙুল ছোঁয়াবেন, তার আগে ঠিক কোন কোন ইস্যুগুলো তাদের মাথায় মেজরলি ঘুরে বেড়াচ্ছে। আজকে যারা রয়েছেন তাদের সঙ্গে প্রথমেই আলাপ করে দেবো। রয়েছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক জয় সরকার, সুজয় শিল্পী, ওকে এইভাবে দেখাটাই ভালো, সুজয় প্রসাদ চ্যাটার্জি কন্টেম্পোরারি আর্ট নিয়ে অনেকদিন কাজ করেছেন বটে, কিন্তু ইতিমধ্যে অভিনেতা হিসেবে যথেষ্ট সুনাম কুড়িয়েছেন। তো সুজয় প্রসাদ চ্যাটার্জি রয়েছেন বিশিষ্ট অভিনেতা বাদশা মৈত্র, যিনি তার রাজনৈতিক বক্তব্যের জন্য যথেষ্ট সকলের কাছে সমাদৃত, এবং ডক্টর গৌতম মুখোপাধ্যায়, বিশিষ্ট চিকিৎসাবিদ। আমার মনে হয় যে আমরা যদি শুরুটাতে একবার আপনাদের প্রত্যেকের চারজনের কাছে একটু গিয়ে জানতে পারি যে ঠিক এইবারে ভোটদানের আগে কি কি ইস্যু বা কি কি বিষয় আপনাদের মাথায় ঘুরে বেড়াচ্ছে। সুজয় কে দিয়ে শুরু করি, বলো তুমি কি ভাবছো? মূলত যেটা ভেবেছি তোমাকে বলছিলামই যে দেখো, আমার মনে হয় যে শিল্প সংস্কৃতির ক্ষেত্রে বা যে আর্টস ফান্ডিং, যে টাকা পয়সাটা আসে, সেটার যদি একটু সমবন্টন হয়, মানে শুধুমাত্র একমুখী বন্টন বা একপেশি কোনো বন্টন আমি সবসময় দেখেছি যে থিয়েটার ফান্ডেড হচ্ছে, কিন্তু অন্যান্য ফর্মস অফ আর্ট যা যা আছে সেগুলো নিয়ে যদি একটু ভাবনা চিন্তা করা যায়, এবং আরেকটু ইয়াঙ্গার রিপ্রেজেন্টেশন যদি হয় একটা আর্টস কাউন্সিল, মানে আমাদের তো আর্টস কাউন্সিল বলে কিছু নেই আমাদের দেশে সে অর্থে, তো আর্টস কাউন্সিল যদি ফর্ম করা যায় এবং এই আর্টস কাউন্সিল গুলো যদি ইয়াঙ্গার আর্টিস্টরা চালায়, তাহলে কিন্তু আমার মনে হয় অনেকগুলো আর্ট ফর্ম বেঁচে থাকবে। আরো একটা জিনিস হচ্ছে, আমার যেটা মনে হয়, একটা বড় কথা বলছি কিন্তু সত্যি এই স্বপ্নটা আমি সবসময় দেখি যে মাইনরিটি শব্দটা বলে আর কিছু, মানে এই শব্দটাই আর থাকবে না, সেটা রিলিজিয়াস হোক, সেক্সুয়াল হোক, যাই হোক না কেন, মাইনরিটি না থাকলে মানুষ বাঁচবে, মনে হয় আমার এটা মনে হয়। স্বাধীনতা 70 বছর পরে সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় এই লোকসভা নির্বাচনের আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস চেয়েছেন, যে সংখ্যালঘু শব্দটা বাদ দেওয়া হোক। তাতে রাজনীতিকরা কিভাবে রিয়াক্ট করবেন সেটা একটা বিরাট বড় প্রশ্ন, কিন্তু দেশের মানুষ কি বলছেন, বা আমাদের এই প্যানেলে যারা রয়েছেন, যারা রিপ্রেজেন্টেশন অফ দ্যাট, তারা কি বলছেন, আমরা নিশ্চয়ই সেই আলোচনায় যাব। এবং অবশ্যই শিল্পীর সুরক্ষা নিয়ে একটা বড় চাহিদা আছে, এবং শিল্পের সুরক্ষা নিয়েও, শুধু শিল্পীর সুরক্ষা নয়, কারণ এমন এমন ছোট ছোট আর্ট ফর্ম আছে যেগুলো এই এইডগুলো দিয়ে বা এই ফান্ডিং গুলো দিয়েই বেঁচে থাকতে পারবে। সেই জায়গাটা একটা সমবন্টনের দাবি তুলেছেন সুজয় প্রসাদ। বলো জয় সরকার। আমার সেই ঠিক সুজয়ের মতোই দুটো বিষয় নিয়ে বলার। প্রথমত একটা খুব প্র্যাকটিক্যাল সমস্যা, যেটা বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিতে, গান বাজনার জগৎটা নিয়ে আমি বলছি, আমি আমার কর্মক্ষেত্র জুড়েই বলছি যেটা বলার, যেটা ভীষণভাবে ফেস করতে হয়, বিশেষ করে যারা লাইভ শোতে পারফর্ম করেন, সেটা হচ্ছে জিএসটি। আচ্ছা। এবং জিএসটি রেট অফ জিএসটি, মানে আমাদের আমরা যে কাজটা করে থাকি এটার জন্য 18% জিএসটি আমাদের মানে আদায় করতে হয়, যার থেকে আমরা সেই টাকাটা নিচ্ছি, এবং সেই টাকাটা আমাদের পে করতে হয়। এবার মুশকিলটা হয়ে যায় কি, ধরো আমি কোনো একটা বড় প্রোডাকশন হাউসের সাথে কাজ করছি বা বড় কোনো টেলিভিশন চ্যানেলের সাথে কাজ করছি, সেখানে কিন্তু এই অসুবিধাটা ফেস করতে হয় না, তারা জানেন, সেটা সেই সিস্টেমের মধ্যেই পড়ে, সেই ইনফ্রাস্ট্রাকচারটা তাদের আছে। কিন্তু যে সমস্ত শিল্পীরা ধরো লাইভ শো করে বেড়ান, ছোট অনুষ্ঠান, যে অনুষ্ঠান আমাদের এখানে সংখ্যায় এখনো অব্দি কিন্তু বেশি, আমাদের তো কর্পোরেট বা বড় কোম্পানির বড় বড় অনুষ্ঠান কটা হয়, সেটা এখনো সংখ্যায় কম, কিন্তু সংখ্যা বেশি, অনেক বেশি এই পাড়ার জলসা। সেখানে এই প্রথম কথা 18% রেটটাই শিল্পীর পারিশ্রমিকটাকে অনেকাংশে বাড়িয়ে দেয়। এবার সেটা তাদের বোঝানো, কনভিন্স করে এবং সেখান থেকে আদায় করা, সেইটা একটা প্রচন্ড সমস্যার জায়গা তৈরি হয়েছে এখনকার শিল্পীদের। আমার মনে হয় তাতে বোধহয় আরো একটা দিকে তুমি যেটা দিকে আঙুল দেখাতে চাইছো, যে আমি নিশ্চিত যে এই ঘটনাটাকে অ্যাভয়েড করার জন্য অনেক সময় ক্যাশে টাকা নেওয়ার একটা বিষয় আসে, এবং যেটা সরকারের হিসাব বহির্ভূত আয়ের মধ্যে চলে যাচ্ছে। একদম সেটা কিছু করার থাকে না, এইটা একটা। আর সেকেন্ডলি
যেটা আমার মনে হয় এখানে বাদশা আছে, সুজয় আছে এবং আমি, আমাদের তিনজনেরই সেটা আমার মনে হয় সেই বক্তব্যের সাথে সহমত হবে যে শিল্পীর ক্ষেত্রে শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপটা প্রচন্ড বেড়ে গেছে, সেটা কেন্দ্রীয় স্তরে এবং রাজ্য স্তরে। অর্থাৎ তুমি যা বলতে চাইছো তোমার শিল্প মাধ্যমের মধ্য দিয়ে সেটা তুমি বলতে পারছো না, 10 বার ভেবে বলতে হচ্ছে। I think he's talking about freedom of expression. আমিও বুঝেছি। হ্যাঁ, আমিও অন্তত 25 বছর হয়ে গেছে কাজ করছি। এবারে সেটার ক্ষেত্রে যেটা হচ্ছে যে সেই আমাদের একটা ইনসিকিউরিটি জায়গা আছে ভীষণ, সেখানে আমাদের সব সময় একটা ক্যালকুলেশন করে আমাদের সৃষ্টি করতে হচ্ছে বা কিছু বলতে হচ্ছে, কিন্তু একটা শিল্পীর মতামতের কিন্তু একটা ভীষণ মূল্য আছে সাধারণ মানুষের কাছে। এটার ফলে কি হচ্ছে, এই ক্যালকুলেশনের ফলে আমরা আমাদের ভেতর থেকে সত্যিকারে যেটা চাইছি বা যেটা বলতে চাইছি সেটা বলতে পারছি না, সেটা ডিজাইনড হয়ে যাচ্ছে, সেটা সাধারণ মানুষ কিন্তু সেটা বুঝতে পারেন। এবং সেটার ফলে যেটা ম্যাসিভ স্কেলে হচ্ছে যে শিল্পীদের যে একটা ডিগনিটি ছিল, সেটা নষ্ট হচ্ছে। শিল্পীদের যে একটা সম্মান ছিল সাধারণ মানুষকে, যে উনি একজন শিল্পী, তাকে একটা আলাদা গুরুত্ব দেওয়া, আলাদা সম্মান দেওয়া, সেইটা কমে যাচ্ছে। বাদশা বলো, অত্যন্ত জরুরি দুটো পয়েন্ট বলেছে। জরুরি না, আজকের অনুষ্ঠানের এই শোটার শেষ কথাটা বলে দিয়েছো, মানে এর থেকে বড় কথা কিছু হতে পারে না। এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আমরা, প্রত্যেক দিন প্রত্যেকে আমরা কম বেশি এই থ্রেটটা ফেস করছি, মানে কাইন্ড অফ ফিয়ার সাইকোসিস অলমোস্ট। এবং এটা খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। মানে আমি বলি যে I love what he said, design করা হয়েছে। হ্যাঁ, আমি বলি যে মানে একটু থিওরিটিক্যাল কথা হচ্ছে, কিন্তু বলতে চাই আমি যে যদি আমি একটা দেশের রাজ্যের যে নানা রূপ নানা বর্ণ তাকে স্বীকার না করে যদি বলি প্রত্যেকটা জায়গায় একই রঙের আলো হবে, একই রঙের দেওয়াল হবে, একই রঙের একই ডিজাইনের লাইট শেডগুলো হবে, তার মধ্যে একটা ফ্যাসিজম আছে। মানে আমি যা দেখছি তুমি তাই দেখতে বাধ্য। কিন্তু আসলে ভারতবর্ষের মতো দেশ যেখানে নানা জাতি, নানা বর্ণ নানা রুচি আছে, সেখানে প্রত্যেকটা অঞ্চলের নিজস্বতাটার মধ্যেই দেশের বিউটি, সেটা চলে যাচ্ছে। এতদিন সেটা নিয়ে আমাদের কোনো অসুবিধা ছিল না, চলে যাচ্ছে। এই চলে যাচ্ছে বলে সেখান থেকে জিনিস চাপিয়ে দেওয়া হচ্ছে যে আমি রাজা যা দেখবেন প্রজারা তাই দেখতে বাধ্য। তাতে যেটা বলছে আমারও একই কথা, প্রজারা তো রাজার মতো দেখতে বাধ্য হচ্ছে, তার নিজের যে কথা, তার নিজের যে ভাবনা, যে সৃষ্টি, সেটা সে প্রকাশ করতে পারছেন, 1 নম্বর। 2 নম্বর অন্য কথা আসি এবার সরাসরি, যেটা লোকসভা নির্বাচনের সঙ্গে যেটা সরাসরি জড়িয়ে থাকে, সেটা হচ্ছে যে এই লোকসভাটা খুব অসম্ভব ইম্পর্টেন্ট একটা নির্বাচন। মানে বিধানসভার থেকেও পঞ্চায়েতের থেকেও অসম্ভব বেশি গুরুত্বপূর্ণ। মানে এখানে ব্যক্তির অসম্ভব ভূমিকা থাকে। মানে একটা পার্টির থেকেও ব্যক্তি লোকসভা নির্বাচনে অসম্ভব ইম্পর্টেন্ট রোল প্লে করে। সে তার অঞ্চলকে যদি ভালো করে না জানে এবং অঞ্চলের ডেভেলপমেন্ট সম্পর্কে তার যদি এটা খুব সম্যক জ্ঞান না থাকে, মানে ঠিক ভাষা নয়, 4টে ক্লাবকে টাকা দিলাম, 4টে ফুটবল কিনে দিলাম, দ্যাট ইজ নট ডেভেলপমেন্ট ইন ট্রু সেন্স যদি না থাকে, তাহলে তাকে যে লক্ষ লক্ষ টাকা দিয়ে আমরা লোকসভায় পাঠাই, তার ফ্লাইট ফেয়ার, তার ট্রেন ফেয়ার, তার বাংলো, তার স্টাফ, তার অফিস কোয়ার্টারে, তার সবকিছুর ভাড়া দিয়ে পাঠাই, কমপ্লিট ড্রেনেজ হয়, ওটা সম্পূর্ণ মিসইউজ হয় আমাদের ট্যাক্সের টাকায়। তাই সেই ব্যক্তি অসম্ভব ইম্পর্টেন্ট। ব্যাপারটা এরকম হওয়া উচিত নয়। আমি দাঁড়িয়েছি অমুকের ভরসায়, কেন অমুকের ভরসায় যদি তাই হয়, থিওরিটিক্যালি বলছি আবার, তাহলে একটি মাত্র লোক গোটা দেশ শাসন করতে পারে। এতগুলো পোস্ট কেন, এত টাকা আমরা দিই কেন ট্যাক্সের টাকা? আমাদের ট্যাক্সের টাকা এতগুলো ডিপার্টমেন্ট তৈরি হয়, যদি একজন সব সামলাতে পারেন তাহলে বাকিগুলোর কোনো প্রয়োজন নেই। আমার কাছে বক্তব্য যে যিনি যাবেন তাকে এফিশিয়েন্ট হতে হবে, রেসপন্সিবল হতে হবে, এবং যে টাকা তার পেছনে খরচা করছি আমরা তাকে মাথা নিচু করে সেটার দায় স্বীকার করতে হবে, বলতে হবে যে আমি এটা যোগ্য, এই যোগ্যতার প্রমাণ দিতে হবে। দল মত নির্বিশেষে প্রত্যেক প্রার্থীকে আমাদের এই করের টাকা যে তারা নিচ্ছেন, ভোগ করছেন, তার দায় নিতে হবে। বেশ, তার মানে এই ইলেকশনের আগে প্রার্থীর যোগ্যতা নিয়ে এবং রাজনৈতিক যোগ্যতা নিয়ে, দেশ চালানোর যোগ্যতা নিয়ে, এলাকা চালানোর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাদশা মৈত্র, সেটা তাকে ভাবাচ্ছে। ডক্টর মুখোপাধ্যায়, আমার মনে হয় এটা একটা জাতীয় নির্বাচন, এবং জাতীয় নির্বাচনে আমি যখন ভোট দিতে যাব কয়েকটা বিষয়ের দিকে আমার নজর থাকবে। প্রথম যেটা বিষয় আমার মনে হয়, দেশের প্রতিরক্ষা, যে সুরক্ষা, দেশের সুরক্ষা যে সঠিকভাবে দেখতে পারবে, তার উপর আমি বিশ্বাস করতে পারবো পুরোপুরি, তার হাতে আমি দেব। সে যদি তার ব্যক্তি স্বার্থে বা তার পার্টির স্বার্থে নিয়েই সে যদি বেশি ব্যস্ত থাকে, তাহলে কিন্তু তাকে আমি হয়তো ভোট দেব না। সুতরাং আমাকে কনভিন্সড হতে হবে যে দেশের অভ্যন্তরীণ যে সুরক্ষা, এই যে টেরোরিজম রিলেটেড
বা ইনসার্জেন্সি রিলেটেড এবং বাইরে যে আমাদের সমূহ বিপদ আছে তার থেকে প্রতিরক্ষা, এই যে পুরো বিষয়টা, এটা না খুব সুনির্দিষ্ট এবং জোরদার করতে হবে। এইটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় বিষয়। এছাড়াও দেশের যে আর্থিক পরিস্থিতি, আমি তো ইকোনমিস্ট নই, অত কিছু বুঝি না আমি ইকোনমির ব্যাপারে, কিন্তু আমি একটা সাধারণ জিনিস বুঝি যে যারা বয়স্ক মানুষ, আমাদের যারা সিনিয়র সিটিজেন, তারাই তো আমাদের সমাজের অ্যাসেট, কিন্তু আজকে তারা অনেকটা লায়াবিলিটি হয়ে গেছে। আমি যা দেখি বিভিন্ন প্রকল্পে বা যাই করা হোক না কেন, তারা একসময় ধরুন ব্যাংক থেকে একটা সুদ পেতেন, এখন তারা পাচ্ছেন না। তাদের সুরক্ষার জন্য বা যারা রিটায়ার করে গেছেন, যারা এখন কর্মক্ষেত্রে যোগ্য নন, তাদের দিকে আমার মনে হয় আরো নজর দেওয়া উচিত। যারা এই নজর দিতে পারবে, যাদের পলিসির মধ্যে এটা আছে, এটাও আমার কাছে একটা বড় বিষয়। একটা জিনিস আমি এই পরিপ্রেক্ষিতে একটা বিষয় বলবো যে 1947 সালে যখন আমরা স্বাধীন হই, তখন আমাদের লাইফ এক্সপেক্টেন্সি কত ছিল? 50-এর কম। আজ দেশে কত? অনেকটা বেড়েছে, 69, প্রায় 70-এর কাছে। কিছু দেশ আছে যেখানে 70-80 পর্যন্ত গেছে। সুতরাং এখানে বহু সিনিয়র সিটিজেন আছে, তাদের সুরক্ষাটা আমার মনে হয় এটা আমাদের একটা দায়িত্ব, এবং যে বা যারা পাওয়ারে আসবেন তারা কিন্তু এই ব্যাপারটা বিশেষ গুরুত্ব দেবেন। এছাড়াও থেকে যাচ্ছে শিক্ষার দিকে। দেখা যাচ্ছে যে যে ছেলে বা মেয়েটি মণিপুরে পড়ছে বা মিজোরামে পড়ছে বা দেশের কোনো প্রান্তিক এলাকায় পড়াশুনো করছে, আর যে দিল্লি, বোম্বে, কলকাতায় পড়াশোনা করছে, তাদের মধ্যে একটা বিস্তর ফারাক এসে যাচ্ছে। যখন জাতীয় লেভেলে পরীক্ষা হচ্ছে, তখন কিন্তু কিছু কিছু এলাকার তারা ভালো করে অনেকটা পিছিয়ে পড়ছে। মানে আমি চাইছি যে এডুকেশনটা একটা স্ট্যান্ডার্ডাইজড ফরম্যাটে আনা হোক, যাতে দেশের সব জায়গাতেই যেন একটা জেনুইন স্ট্যান্ডার্ড থাকে। মেডিকেলের ক্ষেত্রেও তাই। আমার মনে হয় যে দেশে যেমন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, আইএএস, আইপিএস, আইআরএস ইত্যাদি আছে, একটা ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসও হওয়া দরকার, স্ট্যান্ডার্ডাইজ সিস্টেম। তো তারাই দেশের যে শুধু দিল্লিতে কাজ করবে তা নয়, তারা দেশের সব রাজ্যেতেই তারা ছড়িয়ে ছিটিয়ে থাকবে, যাতে একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট তারা, মানে একটা স্ট্যান্ডার্ড পারফরমেন্স তারা দিতে পারে, যাতে দেশের সব বর্ণের লোক এই সুবিধাটা পায়। এবং আমি জানি যে বহু চিকিৎসক কিন্তু চান যে তারা কিন্তু যে দেশের জন্য কাজ করবেন। আমি যে একটা চাকদে বলে একটা ফিল্ম আমার খুব ভালো লেগেছিল, যে তুমি কার জন্য খেলো, তুমি কি অন্ধ্রপ্রদেশের জন্য খেলো, বেঙ্গলের জন্য খেলো, না আমি দেশের জন্য খেলি, আই রিপ্রেজেন্ট ইন্ডিয়া। সুতরাং এইরকম একটা অপরচুনিটি প্রফেশনকে দেওয়া উচিত। এবং সে সর্বশেষ আমি এটা বলবো যে চিকিৎসকদের যেরকম সম্মান আগে ছিল, আজ দেখা যাচ্ছে বিভিন্ন কারণে এটা অনেকটাই একটা হ্রাস পেয়েছে। এবং চিকিৎসকরাই তো মানে সমাজের বিভিন্ন বর্ণ থেকে তারা উঠে এসছে। আমার তো অনেক কলিগ আছে যারা গ্রাম থেকে একদম মেধাবী ছাত্র হয়ে তারা এসছে। সুতরাং তারাও তো মানুষ, তারাও তো সম্মানের পাত্র। সুতরাং তাদের নিরাপত্তা এবং তাদের কাজ করার মতো সুপরিবেশ, এইটা যেন সরকার এনশিওর করে। এটা আজকের আলোচনার জায়গাটা একটা ভীষণ, মানে আমি বলবো একটা অন্য আলোর দিকে যাচ্ছে। আমার হাসিটা একটা অন্য কারণে হচ্ছে, শিল্পীরা মনে করছেন তাদের ডিগনিটি কমেছে, চিকিৎসকরা মনে করছেন তাদের ডিগনিটি কমেছে, এবং কোথাও কোনো স্ট্যান্ডার্ডাইজেশন নেই, যার ফলটা আসলে সেই বিশেষ পেশায় নিযুক্ত মানুষটিকে অলমোস্ট ভোগ করতে হচ্ছে। এতে তাদের দায়িত্ব অনেকটা কম হলেও হতে পারে, বা উল্টো দিক থেকে যদি আরেকটু সামাজিক সুরক্ষাটা তাদের বাড়ানো যায়, তাহলে হয়তো তারা নিজেদের কাজটাও ঠিকভাবে করতে পারেন। আমার দুপক্ষ থেকে কথা বলি, অন্ততপক্ষে এই ধারণাটা হলো। আমরা তো বলি যে রাজনীতি হচ্ছে আসলে আমাদের সামাজিক যে অবস্থা তারই একটা এক্সটেনশন। পলিটিক্স তো আলাদা কিছু নয় বাদশা, আমাদের সোসাইটিরই একটা এক্সটেনশন। আমরা সেই জায়গা থেকেই রাজনীতিবিদদের পাঠাই। 120 কোটির দেশ, 543টা প্রার্থী যাবে। ফলে এই আমি বলছি রাইটস যেমন একটা জিনিস, যে আমার সংবিধান আমাকে কিছু অধিকার দিয়েছে, একসঙ্গে সংবিধান আমাকে কিছু দায়িত্ব কর্তব্য দিয়েছে, তার কিছু রুলস এন্ড ডোন্টসও আছে। প্রার্থী যোগ্য কিনা সেটা যেমন একটা প্রশ্ন, আমি যে ব্যক্তি মানুষ ভোট দিতে যাচ্ছি, যে কাজটা করতে যাচ্ছি, সেটা সম্যকভাবে বুঝে যাচ্ছি তো, আমিও খুব যোগ্যতার সঙ্গে আমার ভোটটা দিতে পারছি তো। আমার মনে হয় এইটাও একটা জায়গা, আমার মনে হয় যে এটা একটা ডিসকাশনের পয়েন্ট হতে পারে, কারণ ইলেকশন প্রসেস ইজ অন। তোমার কি মনে হয় সুজয়?
হ্যাঁ, আমার তো মনেই হয় যে তুমি যেটা বললে যে অ্যাজ এ ভোটার আমার এডুকেশনটা কি সেটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমি এটাও মনে করি যে আমাদের এডুকেশন যেটা মানে যে এডুকেশনে হয়তো শিক্ষিত হয়ে আমরা ভোট দিতে যাচ্ছি তারও তো প্রচুর গলদ আছে অনেক আমরা ওটাই জায়গায়। বলছি, আমরা কখনোই শিক্ষার ইন্ডেক্স নিয়ে কথা বলছি না, হেলথ ইন্ডেক্স নিয়ে কথা বলছি না। 70 বছর পরে আমি দেশের 100% মানুষকে সাক্ষরতার মধ্যে আনতে পারিনি। শিক্ষা তো অনেকটা দূর, বেসিক সাক্ষরতার মধ্যে আমি আনতে পারিনি। সেই। কেন ওটা 78-80% আটকে আছে কিন্তু আমরা জানি না। রাইট। তো বাচ্চা, আমার মনে হয় যে তুমি খুব ব্রাইটলি একটা রাইট পয়েন্ট রেজ করেছো, সেটা হচ্ছে যে ভোট দিচ্ছে তার এটা বোঝা উচিত, নিশ্চয়ই বোঝা উচিত। কিন্তু এক্ষেত্রে বলবো যে বোঝানোতে সেই মানুষগুলোর দায় বেশি যারা সেই অর্থে এগিয়ে, এবং আমি বলবো মিডিয়ার দায় সাংঘাতিক। তার কারণ হচ্ছে যে আজকে ইলেকট্রনিক মিডিয়ার যুগে মানুষের ঘরের ভেতরে মিডিয়া পৌঁছে গেছে, তাই যে ঘটনা পর্দার আড়ালে হচ্ছে যেটা সাধারণ লোক জানতে পারছে না, মিডিয়া জানতে পারছে। তো এই সাধারণ লোককে যদি সত্যটা জানানো হয় তাহলে সে তার নিরিখে সে কাকে নির্বাচন করবে সে ভাবনাটা সিদ্ধান্ত সে সঠিকভাবে নিতে পারবে। কিন্তু মিডিয়া যদি তার কাজ না করে সে মিসগাইডেড হবে, মিসলিডেড হবে। তা আমার বক্তব্য যে নিশ্চয়ই তার যোগ্য হওয়া প্রয়োজন, কিন্তু আমাদের মতো দেশে যেখানে এখনো হেলথের অবস্থা খারাপ, এডুকেশনের অবস্থা খারাপ, অর্থনৈতিকভাবে পিছিয়ে আমরা, সেখানে সর্বক্ষেত্রে আমরা তাদের উপর চাপিয়ে দিতে পারি না যে তার এটা বোঝা উচিত। নিশ্চয়ই বোঝা উচিত, কিন্তু তাকে বোঝানোর দায়টা আমার, মানে পরিবারের যে বড় তার দায়িত্ব ছোটকে টেনে তোলার। আমরা বড় হিসেবে যারা সেই অর্থে তথাকথিত শিক্ষিত, আমাদের দায়িত্ব অ্যাট দ্য সেম টাইম মিডিয়ার আরো অসম্ভব দায়িত্ব। তার জন্য আমরা 4th এস্টেট কেন বলেছি সংবিধানের, কারণ মিডিয়ার সেই সম্মানটা আমরা ওই কারণেই দিই যে সোসাইটির প্রতি আমার তোমার থেকে, আমার 8-10 লোকের থেকে তার দায়িত্ব অনেক বেশি, তো তার বড় ভূমিকা আছে। আমি এই পয়েন্টটাতে আসতে চাইছিলাম, মিডিয়ার প্রসঙ্গে আসছি, যে সুজয় একটা কথা বলেছে যে অনেকগুলো দিন তো হলো আর মাইনরিটি বলে কোনো শব্দ থাকা উচিত নয়। তো একটা আমাদের দেশ তো এতদিন ধরে আমরা এটাই জানতাম সেকুলার দেশ, সব অর্থে সব, যেটা তুমি বললে ওটাই আমাদের বিউটি, সব ধর্ম সব বর্ণ সব সংস্কৃতি পাশাপাশি আমরা সহাবস্থান করেছি। তো এইরকম একটা জায়গায় সংখ্যাগুরুর দায়িত্বই তো সংখ্যালঘুকে হাত ধরে চলা এবং তার উন্নয়ন করা। কিন্তু আমি বলছি যে ধরো তুমি সংখ্যার নিরিখে যদি আমি সংখ্যাগুরু এবং তুমি যেটা বলছো সেটা হচ্ছে যে মেইন স্ট্রিমিং এর প্রয়োজন আছে। Exactly. যদি আদৌ মাইনরিটি বলে কিছু থাকে তাদেরকে মেইন স্ট্রিমিং করা উচিত, কিন্তু সেটা তো আনফরচুনেটলি আমরা কেউ করি না, আর্টিস্টরাই করি না, আমি তো বলছি গরিব ডাক্তাররা করি না, শিক্ষকরা করি না। আমাকে একটা কথা বলো, একজন খুব হাইলি এডুকেটেড প্রফেসর, সে ধরো একটা সারনেম বিলং করে, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, সে একজন মুর্মু বা একজন অন্য সারনেমের, মানে আমি বলতে চাইছি যাদেরকে শিডিউলড কাস্ট বলা হয় বা শিডিউলড ট্রাইব বলা হয়, তারা তো তাদেরই মেইন স্ট্রিমিং করে না। তো মেইন স্ট্রিমিংটা তো একটা, মেইন স্ট্রিমিং ইজ এ প্রসেস, ইট হ্যাজ টু স্টার্ট সামওয়্যার। বাংলাকে যদি আমরা দেখি বা বাঙালিদের যদি আমরা ক্লাসিফিকেশন করি, তো একটা প্রপার শব্দ আমাদের সঙ্গে ট্যাগ অন হয়ে গেছে, আমরা বলি বাঙালি ভদ্রলোক। এবং যে বর্ণের যে প্রথাটা আছে একদম নিম্ন বর্ণ পর্যন্ত আমরা পৌঁছতেই পারিনি। এটার কিন্তু একটা অন্য দিক আছে, আমরা কিন্তু ধর্ম নিয়ে ভীষণ সহনশীল, আমরা কিন্তু কোনো হিন্দু মুসলিম ধর্ম নিয়ে প্রশ্ন তুলি না। কিন্তু যখনই বর্ণের প্রশ্ন আসে, কই আমার রাজ্যে তো একটা মায়াবতী তৈরি হয় না, আমার রাজ্যে তো কোনো দলিত রিপ্রেজেন্টেশন থেকে একজন বড় নেতা উঠে আসেন না, এইটাও আমার মনে হয় কোথাও একটা নিজেদের দিকে আঙুল দিয়ে ভাবা উচিত। তাহলে কি আমরা যতটা দেখাই বা যতটা সামনে আলোয় যতটা নিয়ে আসি, বিষয়টা আসলে ততটা নয়। আজকে কিন্তু কানাডার মতো দেশে, নর্থ আমেরিকার মতো দেশে অ্যাবরিজিনালসদের নিয়ে ভাবা হচ্ছে। অ্যাবরিজিনালসদের আর্ট, কালচার, পলিটিক্স, লিটারেচার তাদেরকে কিন্তু নিয়ে আসা হচ্ছে, সেটা তো হয় না আমাদের এখানে। কেন তোমার কি মনে হয়? কারণ আমাদের ইন্টেলিজেন্সিয়াটা তাহলে কি করে? দেখো, আমি একটু আগের প্রসঙ্গ থেকে এই প্রসঙ্গটাতে ঢুকি। দেখো, আমরা না এই শহুরে মানুষরা না কোনোদিন গ্রামের মানুষের যে মনে কি আছে, তাদের কি চাহিদা, এখান থেকে বসে সেটা বোঝা সম্ভব না, কোনো সময় বোঝা সম্ভব। এবং এতটাই ডিফারেন্স, মানে আমাদের যেটা চাহিদা এখানে বসে,
সেখানে একটা প্রত্যন্ত গ্রামের, আমি বেশ কিছু জায়গায় যখন যাওয়ার সুযোগ হয়েছে আমি দেখেছি যে তারা একটা সামান্য কিছু পেলেই, হ্যাঁ, একটা সামনের একটা বাড়ির সামনে রাস্তাটা ঠিক করে দিলেই তারা খুশি, মানে তাদের চাহিদার জায়গাটা এতটাই অল্প আর কি। ফলে আমাদের সাথে তাদের ডিফারেন্সটা কিন্তু হিউজ। হ্যাঁ, এবার এই ডিফারেন্সটা এইটা কোনোদিন না ঠিক করা হয়নি, এইটাও কিন্তু একটা ডিজাইনড জিনিস, মানে এই ডিফারেন্সটা থেকেই গেছে। আজকে কোনো উচ্চ বর্ণের মানুষ নিম্ন বর্ণের, এটা খুব রেয়ার ঘটনা। আমরাই কিন্তু সেটা নই, আমরা আলোচনা করি, সবকিছু করি সেটাই, কিন্তু আমরা কোনো সময় ওই রকম ভাবে ভাবতেই পারি না, সেটা আমাদের সিস্টেমে তৈরিই হয়নি এখনো। কিন্তু আমি যদি ফোক আর্টিস্টদের ক্ষেত্রে বলি, ফোক আর্টিস্টদের কথা, আমি গান বাজনার দিকে, সেটা যেহেতু আমার জায়গা, সেই জায়গাটা থেকে বলছি যে প্রচুর ফোক আর্টিস্ট আছেন যারা, তুমিও জানো সেটা, যে যারা লাইমলাইটে আসা তো দূরের কথা, আমরা খবরই রাখি না যে তারা কি অবস্থায় রয়েছে না রয়েছে। চপল বাদকে একটা ওল্ড এজ হোমে থাকতে হচ্ছে। কয়েকদিন আগে চপল বাদল এই স্টুডিওতে এসেছিলেন, তার কাহিনী আমি জানি। এবার আমরা যদি শুধু সেইটুকু নিয়েই ভাবতাম, সেটা আমাদের দায়িত্ব, কিন্তু কিন্তু সেটার প্রতি আমাদের কোনো আগ্রহ নেই। ওই কিছু কিছু অনুষ্ঠান হয় বা কিছু কিছু জায়গাতে হয়তো দেখা যায় যে তাদের একটা জায়গা দেওয়া হচ্ছে, কিন্তু তারাও খুব অল্পে সন্তুষ্ট আমি দেখি এটা। তা আমার মনে হয় যে এই ডিফারেন্সটা যে যে কর্মক্ষেত্রে আছে তার সেখান থেকেই এটা চেষ্টা করা উচিত যে সেই লাইনটা ধরে ওই পর্যন্ত যাওয়ার, অর্থাৎ সঙ্গে নেওয়াটা খুব জরুরি। আমাদের কাজ। আজকে যদি আমি দেখি যে আজকে একজন গ্রাম বাংলার কোনো শিল্পীদের খোঁজ নিয়ে তাদের নিয়ে কোনো অনুষ্ঠান করা বা তাদের লাইমলাইটে আনা বা তাদের যাতে অন্য সংস্থান হয়, সেই শিল্পটা যাতে বেঁচে থাকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কাজ। যেটা লুপাদি, যেটা ওরা রুট ফেস্টিভ্যাল দিয়ে করে, সমাজ পরবের ক্ষেত্রে যেটা করে, কিন্তু সেটা প্রচুর পরিমাণে হওয়া উচিত। সেটা মানে সংখ্যায় বাড়া দরকার। হ্যাঁ, সেটা আমাদের দায়িত্ব। কিন্তু গৌতম দা, আপনার এটা কখনো মনে হয়, ধরুন আমার মনে আছে আমি গত বিধানসভা নির্বাচনে ধরুন রাজ্যের অনেকগুলো জেলা ঘুরেছি, তার মধ্যে একটা জেলা তো বাদশার, আমি একসঙ্গে গিয়েছিলাম, ওর জেলাতেই গিয়েছিলাম, মুর্শিদাবাদে। সুন্দরবনে গিয়ে যেটা আমি দেখেছি যে সত্যি সত্যি সুপার স্পেশালিটি তৈরি করবার ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে। আমার একেবারে নিজের অভিজ্ঞতা, আমি দেখেছি যে বিশাল একটা 80-90 জনের লাইন দাঁড়িয়েছে, দুজন ডাক্তার, মানে দুটো ঘরের বাইরে। তো আমরা যখন সেই চিকিৎসকের সঙ্গে কথা বলতে গেছি, দুজন ডাক্তার, তো তিনি বললেন, আমি বললাম কি করবেন, আপনার তো মানে ক্রমাগত বাইরে ভিড় বাড়ছে। তখন বলছে আপনারা বুঝতেই পারছেন। এবং এই দুজন ডাক্তার কিন্তু কলকাতা থেকে ওখানে যান, দুজনেই ওখানে যান। তিনি আমায় বলছেন, মজার কথা শুনবেন, ভূমিপুত্র যারা এই এলাকার যারা ডাক্তারি করে পড়াশোনা করে বড় হয়েছে, ব্রিলিয়েন্ট স্টুডেন্টস, তারা কেউ এখানে থাকতে চায় না। ইনফ্রাস্ট্রাকচার বেড়েছে, কাজের সুবিধে বেড়েছে, কিন্তু এটা একটা মাইন্ডসেট যে আমি সুন্দরবনের ছেলে, আমি এখান থেকে বড় হয়ে ডাক্তার, আমি কলকাতাতেই যাব আমার প্রফেশনের খোঁজে। এইটাও আমার মনে হয় কোথাও একটা ডিপ রুটেড প্রবলেম আমাদের মধ্যে আছে। আমার মনে হয় এখানে দুটো দিক আছে। একটা হচ্ছে যে একটা সব মানুষেরই বা সম্প্রদায় একটা স্বার্থ আছে, এবং আজকে মানুষ কিন্তু সব প্রফেশনে, মিউজিক প্রফেশনে, আমাদের প্রফেশনেও নিজের স্বার্থটাই কিন্তু মানুষ বড় করে দেখে। হয়তো গুছিয়ে অনেক কথা বলে, কিন্তু ওই স্বার্থর ব্যাপারটা, যে সুন্দরবন থেকে গিয়ে সে কলকাতায় গেছে, সেটা নিজের স্বার্থটা সে দেখেছে। দ্বিতীয় ব্যাপার যেটা হচ্ছে, যেটা সর্বক্ষেত্রে আমি দেখেছি, যে মানুষ একটা ডিনায়াল একটা মোডে আছে। ডিনায়াল মোড কেন? যে নিজের ব্যাপারটা, নিজের কর্মক্ষেত্রটা, সেখানে সে যাই ভুল করুক বা নাই করুক, সেটা একরকম সে ইন্টারপ্রেট করছে, অন্যদের ব্যাপারটা সে কিন্তু মানে সঠিকভাবে বিচার করছে যে সে ভুল করেছে বা হোয়াটএভার। সুতরাং এই যে ডিনায়াল মোডে মানুষ আছে, এইটাতে কিন্তু আমার মনে হয় সমাজে প্রভূত ক্ষতি হয়েছে। এবং এই যে চিকিৎসার যে ব্যাপারটা যেটা তুমি বলছো, এটা তো ডেফিনেটলি এখানে ইনফ্রাস্ট্রাকচার যেমন প্রবলেম আছে, পার্সোনালের প্রবলেম আছে। যে পার্সেন্টেজে ডাক্তার থাকা দরকার, সেটা কিন্তু আজ আমাদের এখানে নেই। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, আজকে ধরুন সমাজে ডাক্তারদের ব্যাপারে হয়তো কিছু লোকের খারাপ মনোভাব থাকতে পারে, কিছু অন্যান্য তাদের বক্তব্য থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ডাক্তার আজকে যারা প্র্যাকটিস করে কলকাতা শহরে বা পশ্চিমবাংলায়, তারা কিন্তু সব মেরিটে এসছেন। তারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে
এইভাবে এসছেন, কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে যে মানে আমরা কোনোদিন চিন্তা করিনি যে মানে অর্থ দিয়ে ডাক্তারি পড়া সম্ভব, কিন্তু আজকে দেখা যাচ্ছে গভর্নমেন্ট কিন্তু কেন্দ্রীয় স্তরের কথা বলছি আমি, এটা কেন্দ্রীয় তারা কিন্তু এটা মানতে চাইছে না। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা প্রাইভেট কলেজ এবং প্রাইভেট মেডিকেল কলেজ কিন্তু তৈরি করে হয়তো ডাক্তারের সংখ্যা অনেক বাড়ছে, যে সমাজ মেরিট পাশ করা ডাক্তারদের নিয়ে তাদের অসুবিধে হচ্ছে, তারা টাকা দিয়ে পাশ করা বা কি বলে ক্যাপিটেশন ফি ডাক্তারদের নিয়ে সন্তুষ্ট থাকবে? সুতরাং আমার মনে হয় সংখ্যা বাড়ানোটাই যথেষ্ট নয়, তার যে কোয়ালিটি ক্লাস সেইটাও কিন্তু মেনটেন করা সব প্রফেশনের ক্ষেত্রেও কিন্তু খুব জরুরি। বাচ্চা আমি এই যে আলোচনাটার মধ্য থেকে যে জিনিসটা একটা উঠে আসছে সেটা হচ্ছে যে কোথাও একটা ভালো করবার ইচ্ছে, সেই জায়গায় যেন কোথাও একটা ঘা রয়েছে। অর্থাৎ প্রত্যেকেই এখান থেকে আমি যেটা বুঝতে পারছি যে যে যার নিজের প্রফেশনের প্রতি খুব ট্রুথফুল থাকতে চাইছেন, কিন্তু তার যে সাপোর্টটা চাই সেইটা হচ্ছে না। এবং আর একটা জিনিসও আমার মনে হয় যেটা ডক্টর মুখোপাধ্যায় বলেছেন সেটা খুব ইম্পর্ট্যান্ট, যে গোটা দেশে একটা সিলেবাস। আমরা তো ইউনিফর্ম সিভিল কোডের কথা অনেক দিন ধরে বলছি, এক দেশ এক আইন, একটা গোটা দেশের জন্য একটা আইন হবে। এইটা যেমন একদিকে, তোমরা তো শিল্পী, তোমরা আবার ধরো মানে তোমাদের আর্ট ফর্মের মধ্য দিয়েই অন্য আর একটা কথাও আমরা বলেছি, আমরা এই কথাও বলেছি আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপুঞ্জে। এটাও আমাদের কাছে একটা বড় ব্যাপার যে আমরা আমাদের যেটাও বলছে যে অ্যাবরিজিনালসরা যারা একটু পিছিয়ে পড়া মানুষ, তারা তাদের বক্তব্য সত্যি তো তারা তো ইংরেজিতে গিয়ে বলতে পারবেন না, তাদের কথা তাদের ভাষাতে বলতে দিতে হবে, তাদের অভিমান তাদের যা আনন্দ তাদের মতো করে করতে দিতে হবে, কোনো ফ্র্যাগমেন্টেশন হয় না, এটাতে ইউনিফর্মিটিও থাকে, হোমোজেনাইটিও থাকে। হ্যাঁ, তো আমি বলছি প্রয়োগের ক্ষেত্রে ধরো সামনে যে সরকার আসছেন তাদের কাছে প্রয়োগের ক্ষেত্রে এই দুটো জিনিসকে এক জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে কি ধরনের রাস্তা তোমাদের, মানে আমরা তো বাংলার ইন্টেলিজেন্সিয়া বলতে যে কারণে এই অনুষ্ঠানটা, বাংলার বিশিষ্টজনরা কি বলছেন, কি একটা রাস্তা হতে পারে? দেখো, এক্ষেত্রে রাষ্ট্রের খুব বড় ভূমিকা আছে। কথা হচ্ছে যারা রাজনীতি করেন, যদি ভারতবর্ষের যখন দেশ স্বাধীন হলো তারপর সরকার যারা চালিয়েছেন সেই সময় থেকে দেখি আমরা পরবর্তীকালে অন্যান্য রাজ্যে, তোমরা দেখবে যে সেই সময় যারা রাজনীতি করতেন তারা কিন্তু রাজনীতি না করলে তাদের ব্যক্তিগত যোগ্যতায় অন্য পেশায় যথেষ্ট তারা প্রভাব প্রতিপত্তি নিয়ে জীবন কাটাতে পারতেন। সেই মানুষগুলো রাজনীতিতে এসেছেন, তাই তাদের একটা দূরদৃষ্টি ছিল, সেটা নিয়ে বিতর্ক হতে পারে। সমস্যা হচ্ছে রাষ্ট্রের এই ভূমিকাটা আমরা ভুলে গেলাম যখন এমন এমন লোক ওখানে যেতে রিপ্রেজেন্ট করলো আমাদের, যাদের সেই ভিশনটা নেই, যারা কোনোভাবে টাকার জোরে, মাস্তানির জোরে, ক্ষমতার জোরে চলে গেছে, পৌঁছে গেছে। এতে করে যেটা হলো একজন নেতা দেশকে যে পথ দেখায় সেই পথ দেখানোটা মানে বেপথ চলে গেল। আজকে এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলুন বা আজকে এই যে রেগা বলুন, 100 দিনের কাজ বলুন, এটা তো কিছু লোক ভেবেছে। তারা কিন্তু প্রত্যেকে স্ব ক্ষেত্রে কেউ ইকোনমিস্ট, কেউ বিভিন্ন ক্ষেত্রে তারা খুব নামী লোক। তো এই ভূমিকাটা তারাই নিতে পারে, যেটা গৌতম দা বললেন, সেই স্ট্যান্ডার্ডটা, সেই ক্লাসটা যে পলিটিশিয়ানদের আছে। তো আমি ভোট দেওয়ার আগে জন্য বললাম ব্যক্তির ভূমিকাটা ইম্পর্টেন্ট, কারণ যে সমস্যা নিয়ে কথা বলছি আমরা, এই সমস্যাগুলো কোনোটাই কোনো একটা মানে ম্যাজিক স্টিক নেই যেটা দিয়ে একদিনে সলভ করা যাবে। যেমন ওদের সঙ্গে আমি থিওরিটিক্যালি একমত, দেয়ার শুড নট বি এ মাইনরিটি কনসেপ্ট, ফাইন, বাট এটার রিয়েলিটি হচ্ছে যারা পিছিয়ে আছে তাদেরকে আলাদা করে না দেখলে তারা পিছিয়ে যাবে। যে কমিউনিটি এখনো তার শিল্প আর্ট ফর্মটা পিছিয়ে আছে, বেশি লোক জানে না, প্রায় ডাইং, তাকে আলাদা করে না দেখলে সে আরো হারিয়েই যাবে। এরকম ইন্ডিজিনাস প্রচুর ফর্ম আছে আমাদের দেশে। অ্যাট দ্য সেম টাইম শুধু মাইনরিটি বলে তাকে আলাদা করে রাখলে সে আরো বিচ্ছিন্ন হয়ে যাবে। এই যে দুটোটা সামঞ্জস্য করা, এটা কিন্তু চট করে আমার তোমার কাজ নয়। আমার তোমার কাজ হচ্ছে যে লোকটার মানে কর্মপদ্ধতি, তার পড়াশোনা, তার সবটা থেকে আমরা জাজ করতে পারি তার ভিশনটা, যে কাকে আমরা পাঠাবো। আর বিং আ রেসপন্সিবল সিটিজেন আমাদের কাজ হচ্ছে আমাদের ব্যক্তি পরিসরে যখন এই সিচুয়েশনগুলো ফেস করি আমরা, সেটা কাস্ট প্রবলেম হতে পারে, রিলিজিয়ন প্রবলেম হতে পারে, তখন যদি ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে উঠে দাঁড়াই, আমরা মিনিমাম প্রোটেস্টটা আমরা সেখানে লঞ্চ করি, তাহলে কিন্তু একটু একটু করে একটা গোটা দেশে একটা আওয়াজ উঠবে এবং আজ না কাল সিচুয়েশন চেঞ্জ হবে, একদিনে চেঞ্জ হবে না। তো এখান থেকে আমরা বলতে পারি যে আমরা এগুলোর বিরুদ্ধে আপাতত প্রোটেস্ট করা শুরু করি। আর যেটা গৌতম দা বলছেন ডাক্তারদের ক্ষেত্রে এটা বড় সমস্যা, এটা ঠিক যে ডাক্তারের সংখ্যা আমাদের মানুষের অনুপাতে এত কম, এতটাই কম, যে তার জন্য সুচিকিৎসা ব্যবস্থা যে ডাক্তাররা দিচ্ছেন, যে অক্লান্ত পরিশ্রম করে, বিশেষ করে জানেন গৌতম দা সরকারি হাসপাতালে, তাদেরকে আলাদা করে দেখা উচিত
এবং সরকারের দায়িত্ব হচ্ছে এই পরিবেশটাকে বেটার করার জন্য ইনফ্রাস্ট্রাকচারের ডাক্তার রিক্রুট করা উচিত, তার জন্য সিট বাড়ানো উচিত, অনেক কিছু করা উচিত। ফলে একটা কোনো ম্যাজিক স্টিক দিয়ে সলভ করতে পারবো না আমরা, কিন্তু একটা কোনো প্রাইভেট কলেজ করে না টাকা নয় দিয়ে? নয়, একদমই নয়। বরং যারা মেরিটের ভিত্তিতে ভর্তি হতে পারে সেই ছেলেগুলোর সেই কলেজে সিট বাড়ানো যেতে পারে, হ্যাঁ, সেটা একটা রাস্তা নট তো বটে। अगेंस्ट ক্যাপিটেশন ফিজ। আর একটা জিনিস যেটা জয় সরকার তুলেছিলেন প্রথমেই, যে কোথাও যেন আমরা আমাদের শিল্পীদের একটা ডিগনিটি হারিয়ে যাওয়া দেখছি। তোমরা আমাকে একটা কথা বলো, এই যখন ইলেকশনটা ডিক্লেয়ার্ড হলো, সব যখন প্রার্থী পদে নিজেদের প্রার্থী ঘোষণা শুরু করলেন, তখন আমাদের এই রাজ্য জুড়ে একটা তুমুল আলোচনা হলো তারকারা কেন সরাসরি রাজনীতিতে, যারা এই মুহূর্তে ফুল টাইম কাজ করছেন, অভিনয় করছেন, গান গাইছেন, ফুটবল খেলছেন, তারা হঠাৎ করে কেন রাজনীতির মঞ্চে এসে পৌঁছলেন। এর দুটো দিক আছে। একটা দিক হচ্ছে এই যে আমরা সবসময় বলি রাজনীতির যত কালো দিক, তার নাকি প্রচুর কালো দিক আছে, সেই কালো দিকটাকে হাঁটানোর জন্য কিছু অ্যাপলিটিক্যাল মানুষের এসে, যারা নীতি ঠিক রেখে, বিষয় ঠিক রেখে সাধারণ মানুষের রিপ্রেজেন্টেটিভ হয়ে দাঁড়াতে পারবেন, তাহলে হয়তো এই কালো দিকগুলো অনেকটা মুছে যাবে। আর একটা দিক হচ্ছে যে এরা তো রাজনীতিটা জানেনই না, কি বিষয় সেটা তো জানেনই না, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছেন। রাজনীতিতে এই তারকা ইন্টারফারেন্স নিয়ে তোমাদের কি মত? আমি একটা ছোট্ট কথা বলতে চাই, এটা নিয়ে, সেটা হচ্ছে উৎপল দত্তের দলে একটি ছেলে এসেছিল পাঠ করতে, থিয়েটারের দলে। উনি বললেন তুমি অভিনয় করবে? বললে হ্যাঁ। তুমি কি জানো? চুপ করে আছে। বললো তুমি ঘোড়া চড়তে জানো? বললো না। সাঁতার? না। শর্ট ফাইটিং? না। গান? না। তা তুমি কি জানো? বলে আমি অভিনয় করতে জানি। মানে কোনো কিছু না জেনে তার বিশেষ অভিনেতা হওয়া যায়। তা আজকে যারা রাজনীতি করছেন তাদের ধারণা যে পৃথিবীর কোনো কিছু না জেনে না বুঝে তারা পলিটিশিয়ান হতে পারে, তারা সাংসদ হতে পারে, তারা নেতা হতে পারে। তো এই জন্য অভিনেতা এবং নেতা খুব কাছাকাছি শব্দ, দেখবে দুটোর মধ্যে একটা মিল আছে। তো অভিনেতাদের মধ্যে নেতারা, এই জাতীয় নেতারা, তারা ভেবে নিয়েছে তারা রাজনীতি করতে পারে। আমার প্রশ্ন যে করতেই পারে, কিন্তু যোগ্য হয়ে করতে হবে। যখন আমি প্রতিনিধি হচ্ছি কারো, ওই যে বললাম আমার করের টাকা আমি পাঠাচ্ছি তাকে তার জন্য যোগ্য হতে হবে। আমাকে অমুকজন ভালোবাসেন তাই আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি চলে গেলাম। আমার মনে হয় যে সুজয় যে কাজটা করে, জয় যে কাজটা করে, কেউ ভালোবেসে আমাকে কাজটা দিলে আমি করতে পারবো না। ওটা করতে গেলে আমাকে তার যোগ্য হতে হবে। রাজনীতি করতে গেলেও তাই, যে তোমাকে আমি বললাম তুমি যাও, চলে যাও, তোমার তো একটা ডিগনিটি থাকা উচিত। তুমি কেন যাবো? আমি জানি ওটা, আমি জানি, চেষ্টা করি, শিখি, তারপর নিশ্চয়ই যাবো। আই কমপ্লিটলি এগ্রি উইথ বাদশা। আর আমার একটা কথা বলার আছে শর্মিষ্ঠা, আমি একটা জিনিস বিশ্বাস করি, এখনো বিশ্বাস করি ইডিওলজিক্যালি, আই এম সরি, এই একটি ব্যাপারে আমি, হাউ ক্যান আর্টিস্টস হ্যাভ পলিটিক্যাল কালার্স? উই ক্যান হ্যাভ আইডিওলজিজ। আমাদের একটা বিশ্বাস থাকতে পারে, একটা দর্শন থাকতে পারে। উই কান্ট গো এন্ড প্রফেস কালার্স। আমাকে একটা কথা বলো সুজয়, ভারতের নিরিখে গোটা বিষয়টা দেখো, হ্যাঁ, আঞ্চলিক দল তো তৈরি হয়েছে তারকাদের হাত ধরে। হ্যাঁ, আমি এটা তোমাকে এটা হঠাৎ আজকে পশ্চিমবঙ্গে এত বড় প্রশ্ন কেন? এটা কিন্তু বহুদিনের একটা practice দক্ষিণে কিন্তু। আছে, এটা অমিতাভ কেন্দ্রীয় বচ্চনকে দলে দেখেছি আছে, আমি। আরো আরো তার অনেক কারণ আছে, অনেক। তার কারণ আছে, কারণটা খুব স্পষ্ট। তুমি খেয়াল করে দেখবে কেউ বলেনি যে আমি কিছু জানি না, আমি ওনার জন্য দাঁড়িয়েছি। একজনও বলেনি। প্রত্যেকে যখন নেমেছে রাজনীতিতে, বেশিরভাগ ক্ষেত্রে তারা পেশা ছেড়ে দিয়েছে, নিজের পেশা চেঞ্জ করে রাজনীতিতে ফুল টাইম করেছে, নিজেকে যোগ্য করেছে, এবং কখনো বলেনি যে আমি কিছু বুঝি না, অমুক জন আমাকে দাঁড় করিয়েছেন। তো এই যে কনভিকশন নিয়ে তারা এসেছেন, লোকে বিশ্বাস করেছে। আর আজকে এখানে যারা মনে দাঁড়াচ্ছেন, হয়নি যে ফ্যান বেস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস? তারা যখনও দাঁড়িয়েছেন, তুমি এমজিআর এর নিশ্চয়ই। কথা বলো, জয়ললিতার কথা বলো, নিশ্চয়ই। তাদের Exploited হয়েছে। হ্যাঁ সেটা বিশাল exploited। ফ্যান বেস এবং সেই ফলোয়ারদের তৈরি করে রাজনৈতিকভাবে মোল্ড করা যায় এবং নিশ্চয়ই। ইলেকশনে দাঁড়ানো যায়, থাকা যায়, মুখ্যমন্ত্রী হওয়া যায়, কেন্দ্রীয় রাজনীতির অংশ হওয়া যায়। নিশ্চয়ই। এটা কি একটা বড় কারণ নয়? ফুল টাইম রাজনীতিটাই করেছেন তখন, এটা ইম্পর্টেন্ট আমার কাছে। কারণ এতগুলো লোকের দায়িত্ব আমি নিচ্ছি, আমি আমার পেশার কাজটা সারা বছর চালিয়ে গেলাম আর ফাঁক ফোকরে সংসদে গেলাম, এটা বোধহয় খুব একটা আমি ডিগনিফাইড জিনিস নয়। 13 সেপ্টেম্বর কর্পোরেট চাকরিটা ছেড়ে ডিসাইড করেছিলাম দ্যাট আই ওয়ান্ট টু পারসিউ পারফর্মিং আর্টস। আমি যদি চাকরি করতাম, আমি পারফর্মিং আর্টস করতে পারতাম না। ঠিক তুমি কিছু তবে বলছিলে। আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে তুমি একটা জিনিস বললে না যে অরাজনৈতিক মানুষ হয়তো অনেক বেশি করে কাজ করতে পারে, কিন্তু আমাদের দেশে সেটা সম্ভব না। কারণ সে একটা কিন্তু রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবেই দাঁড়াচ্ছে। এখানে অনেকে চেষ্টা করেছেন সেটা, কিন্তু পারেননি। ফলে আমার মনে হয় না সেটা সম্ভব। না, তুমি যদি এটা বলো, মানে এটা আমার প্রশ্ন, কেন সম্ভব নয়? আমরা তো এই ইলেকশনের আগে কামাল হাসানকে একটা দল করতে দেখলাম,
একজন অরাজনৈতিক না, ব্যক্তি তাহলে এসে তার তাকে- রাজনৈতিক মতাদর্শ নিয়ে তো তাহলে একটা তো দল তৈরি করলেন। সেটা আলাদা কথা, কিন্তু সেটা তো সেটা দেখছি না। ভোটার contest করেনি কিন্তু, সেটা ভোটার তো এখানে contest হচ্ছে করেনি, না। কমল হাসান contest করেনি কিন্তু। হ্যাঁ, কমল হাসান কন্টেস্ট করেনি, এবং সেটা তো একটা মতাদর্শ যে আই এম গোইং টু ফর্ম আ পলিটিক্যাল পার্টি, আমার একটা এজেন্ডা আছে, কিন্তু সেটার তো কোনো নিদর্শন নেই। এখানে তো আমরা কাকতারুয়া হয়ে রিপ্রেজেন্ট করতে আসছি। একদম, উই জাস্ট ওয়ান্ট টু বি স্ক্যারক্রোজ, দ্যাটস অ্যাবাউট ইট। আমার মনে হয় যে আগেকার রাজনীতি আর এখনকার রাজনীতির মধ্যে বিস্তর ফারাক আছে। আগেকার রাজনীতিবিদ যারা ছিলেন আর কি, মানে আফটার ইন্ডিপেন্ডেন্স 60-এর বা 70-এর দশকে, তাদের দেশের প্রতি বা অন্যান্য প্রতি একটা বিরাট আবেগ ছিল, তারা এটাকে প্রফেশন হিসেবে নেয়নি। আজকে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এটা তারা একটা ফুল টাইম প্রফেশন হিসেবে নিচ্ছে। অনেক রাজনীতিবিদকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার সংসার চলে কি করে, মানে আপনার ইনকাম কি, সোর্স অফ ইনকাম কি, এর উত্তর দেওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়াতে পারে। কিন্তু আজ যদি আমরা পুরনো দিনের নেতাদের দেখি, তারা কিন্তু এই প্রশ্ন তাদের করতে হয়নি, কারণ তারা যে মানে মানসিক দৃষ্টিভঙ্গি থেকে রাজনীতিটাকে দেখেছিলেন আর কি, এবং করেছিলেন অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, তাদের কিন্তু দেশের ভালো করা বা সাধারণ মানুষের ভালো করারই তাদের একমাত্র উদ্দেশ্য ছিল। আজকে বিধানসভা হোক, লোকসভা হোক, একটা ভোট বা একটা ইলেকশনে একজন প্রার্থীর পক্ষে কোনো রাজনৈতিক দল ছাড়া কি জেতা সম্ভব? আজকের দিনে কজন নির্দল প্রার্থী জেতে? না, পলিটিক্সে তো একটা মেথড আছে। সঙ্গে একটা কথা অ্যাড করতে চাই, যে গৌতম দা বললেন ঠিক, রাইটলি সেড, যে অনেককেই যদি জিজ্ঞেস করা হয় যে তুমি অনেক রাজনীতিবিদ, নেতা, মন্ত্রীকে যে তুমি তোমার পেশাটা কি করো, বলতে পারবে না। কিন্তু দেখা যাচ্ছে তারা ক্ষমতায় আসার 3-4 বছরের মধ্যে তাদের ইনকামটা কি একটা ভৌতিক পদ্ধতিতে মানে ভাবে মানে 4 টাইমস 5 টাইমস বেড়ে গেছে। যে ইনকামটা বেড়ে গেলে এতটা, জনপ্রতিনিধি আমরা জানতে পারলাম না কি করে বাড়লো, সেও বলতে পারছে না কি করে বাড়লো, কিন্তু রিটার্ন দেখ মানে যেটুকু পাবলিকলি আসছে রিটার্নটা ইলেকশন কমিশনের কাছে, আড়ালারটা বুঝতে পারছি না, তাতেই দেখছি ইনকাম তাদের 3 গুণ 4 গুণ বেড়ে গেছে। তো যে পলিটিশিয়ানের কথা গৌতম দা বলছিলেন বা আমি বললাম স্বাধীনতার পরে, এই প্র্যাকটিসটা বোধহয় তাদের ছিল না। আমি একটা কথা বলবো যেটা খুব বিতর্কিত হতে পারে, and I don't care. If you have to make money, either join politics or television, either of the two. এখানে একটা কথা বলার আছে, তো টেলিভিশনে জয়েন করো টাকা রোজগারের জন্য, ইটস ভেরি ফেয়ার এন্ড ভেরি ওপেন। Absolutely. বাট ইফ ইউ আর এ পলিটিশিয়ান, ইউ আর ক্লেমিং ইউরসেলফ। Yeah, I mean, well, you're right, Bacha. He's right, but it's just that But you are not pretending. Yeah, They're you're pretending. Yeah. But that's very sad. I mean, এই যে চিত্রটা যেটা বাদশা বললো, খুব ইম্পর্টেন্ট কথা, দ্যাট আই এম নট বিং ফেয়ার, এটা কিন্তু ছিল না। অতীতে কি ছিল সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, সেই চিত্রটা কিন্তু আমরা আঁকতে পারলাম না। ইটস আ ফেলিয়ার। তাহলে কি আমরা এই জায়গাটাতে গিয়ে আজকের আলোচনাটা শেষ করতে পারি যে একটা স্বচ্ছ, একটা ট্রান্সপারেন্ট সরকার দেখবার দিকে তোমরা একটু তাকিয়ে আছো? মানে আমরা যে 7.2% জিডিপি গ্রোথ নিয়ে এত লাফালাফি করছি, তার সঙ্গে আর কি কি রয়েছে, তার সঙ্গে আমাদের প্রাপ্তি এবং অপ্রাপ্তি। আমি ইকোনমিক্স এর ছাত্র, একটা ম্যাক্রো ইকোনমিক গ্রোথের 7.2% গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট রাইজের অনেকগুলো ইন্ডিকেটরস এটাই আছে। বলছিলাম। সেই ইন্ডিকেটরস গুলো আগে একটু সামনে আসুক, সেটাই ট্রান্সপারেন্সি ডিটারমাইন করবে। এই কথাটাই বলবার আমি চেষ্টা। আবার অর্থনীতি অত বুঝিনি, কিন্তু এটা বলছি আমি, জিডিপি গ্রোথটা আমার খুব একটা আস্থা নেই। আমি একটা সার্বিক গ্রোথ বুঝি, সেই সার্বিক গ্রোথটা বুঝতে গেলে সমাজে তার কিছু ইন্ডিকেশন আছে, আমি সেগুলো বোঝার চেষ্টা করি। কিন্তু জিডিপি গ্রোথ বলে যে পার্সেন্টেজ দেখানো হয়, সেই পার্সেন্টেজটা দেশের কত শতাংশ লোকের পকেটে গেছে, He's right. আমাদের সেটা He's ইম্পর্টেন্ট। absolutely right. আমার মনে হয় রাজনীতিটা এবার একটা সময় এসে গেছে, এটা একটা ডিক্লেয়ার্ড প্রফেশন করে দেওয়া উচিত, যার একটা স্যালারি থাকবে, যার আমি একটা হাত পার্টি, তুলেছি। যেটা মানে স্বচ্ছতাটা আনতে হবে, যে তার এইটা যদি চলে আসে যে এটা একটা প্রফেশন, যে আমি ডাক্তারি করি, ইঞ্জিনিয়ারিং করি, আমি টেলিভিশনে I এই love করি, what he তো said. এখানে দে শুড কাম আউট এন্ড হ্যাভ আ সর্ট অফ আ স্যালারি, তার ইনক্রিমেন্ট, এইসব একটা থাকা উচিত। মন্ত্রী, এমএলএ, এমপিদের আছে, হ্যাঁ, না ভালো আমি টাকা বলছি, আছে। না দেখো, রাজনীতিতে খুব কম লোকই জেতে যারা ওই পদ পায়। Exactly. বেশিরভাগ ক্ষেত্রে যারা ফুল টাইম ওয়ার্কার, ঠিক। তাদের দিকটাও কিন্তু দেখা উচিত, I want তারা a যে transparent সাধারণ মানুষের জন্য সরকার, কাজ and করবে। I want a rape-free সরকার। Yeah. এই আমরা যেদিনকে শুরু করেছিলাম সেদিনকেই প্রথম দিন এখানে একজন বিশিষ্ট মানুষ বলে গেছিলেন যে নির্ভয় থাকতে চাই, দেশে নির্ভয়া চাই না। আজকের আলোচনা থেকে উঠলো একটা স্বচ্ছ সরকার চাই,
আমরা সত্যি সত্যি বিভিন্ন মানে এই চ্যাটার্জি, সরকার, মৈত্র, মুখোপাধ্যায়, দাস, মুর্মু এরা সবাই একসঙ্গে একটু সহাবস্থানে ভালোভাবে থাকতে চাই, প্রত্যেকে প্রত্যেকের কথাটা বলতে পারতে চাই। এই এতগুলো জিনিস কিন্তু আমাদের এই বাংলার এজেন্ডায় এবার লোকসভা নির্বাচনের আগে এজেন্ডা হিসেবে উঠে আসছে। কেউ শুনছেন কি? সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার।